আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি একটি সত্য ঘটনা থেকে বানানো হয়েছে। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। মার্ক অ্যান্ডারসন নামের এই ব্যক্তি সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক ঘটনার সাক্ষী হয় যা কোনোদিনও সে কল্পনা করতে পারেনি। অ্যান্ডারসনের প্রায় 10 বছরের সমুদ্র গভীরে ডাইভিং করার এক্সপিরিয়েন্স রয়েছে। সমুদ্রের অসংখ্য ছোট থেকে বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দি করা রয়েছে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে 9 সেপ্টেম্বর ওই দিনটায় সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলম্বিয়া উপকূল থেকে প্রায় 200 মাইল দূরের সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সমুদ্রের পানি অনেক ক্লিয়ার আর শান্ত ছিল, যদিও পানি অনেক ঠান্ডা ছিল, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের মতো। মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছদের সে ক্যামেরায় বন্দি করতে থাকে। এরপর তার হঠাৎ চোখ পড়ে সি কিউকাম্বার বা সামুদ্রিক শসাদের একটি ছোট্ট দলের দিকে। মার্ক ঠিক করে এগুলোর কিছু ক্লোজ আপ পিকচার তুলবে, কিন্তু তখনই সে পানিতে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে। সে পানির নিচে একটি অদৃশ্য মুভমেন্ট লক্ষ্য করে। সে ফিল করতে পারে হয়তো তার আশেপাশে কোনো বড় ধরনের কোনো প্রাণী সুইমিং করছে। হয়তো এটা হতে পারে কোনো অর্কা অথবা কোনো চিল। ড্রাইভারদের কাছে এগুলি ছিল খুব কমন দেখা প্রাণী, কিন্তু যখন সে সামনের দিকে এগিয়ে যায় সে যা দেখে তা কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ঠান্ডা পানিতে জমে গিয়েছিল। একটি হামব্যাক হোয়েলের বাচ্চা, যার সাইজ হবে প্রায় 4 মিটার লম্বা। তিমিটা মার্কেট থেকে কিছুটা দূরেই সুইমিং করছিল। মার্ক লক্ষ্য করে এই প্রাণীটির মুভমেন্ট ছিল খুব অদ্ভুত ধরনের। সাধারণত এই বিশাল দানবাকার প্রাণীদের বিহেভিয়ার এমন হয় না, কিন্তু সেদিন এই বিশাল হামবাগের বাচ্চাটি ঝাঁকুনি দিয়ে মুভ করতে থাকে আর মার্কের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু বাচ্চাটি মার্ককে অনুসরণ করে তার চতুর্দিকে গোল হয়ে ঘুরতে থাকে। মার্ক একটি গভীর নিঃশ্বাস নেয় আর সে তার ক্যামেরাকে ধরে তিমিটার বাচ্চাটির এই অদ্ভুত আচরণটিকে খেয়াল করতে থাকে, কিন্তু প্রাণীটিকে দেখে মোটেও শান্ত মনে হচ্ছিল না। এরপর হঠাৎ করেই বাচ্চাটি তার অনেক কাছে চলে আসে আর তার বিশাল পাখনা দিয়ে মার্ককে যেন স্পর্শ করতে চায়। আর এই ধরনের অদ্ভুত আচরণটি সে বারবার করতে থাকে। বাচ্চাটির এমন আচরণ দেখে মার্ক হঠাৎ উপলব্ধি করতে পারে বাচ্চাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে, কারণ তার 10 বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতায় প্রাণীদের এমন অদ্ভুত আচরণ সে কখনোই দেখেনি। প্রায় 7 থেকে 8 বার মার্ককে চতুর্দিকে গোল হয়ে চক্কর দেবার পর হঠাৎ বাচ্চাটি ইচ্ছাকৃতভাবেই তার দিক পরিবর্তন করে ফেলে আর কয়েক মিটার দূরে গিয়ে এসে থেমে যায়। এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে, যেন মার্ক তার দিকে এগিয়ে আসছে কিনা তা চেক করছে। মার্ক লক্ষ্য করে বাচ্চাটির চোখে যেন ইমোশনে ভরা আর তাকে যেন ইশারায় কোনো কিছু দেখাতে চাইছে। মার্ক ভালো মতোই জানে সমুদ্রের এইসব ভয়ানক দানবদের পিছনে ধাওয়া করা অনেক বড় বিপদের কারণ হতে পারে, কিন্তু হামবাকের বাচ্চার এমন অদ্ভুত আচরণ তাকে কৌতূহলী করে তোলে এবং জীবনে ঝুঁকি রয়েছে তা জানা সত্ত্বেও তাকে ফলো করা শুরু করে দেয়। তারা নর্থের দিকে এগিয়ে যায় আর উপকূল থেকে অনেক দূরে চলে আসে। প্রত্যেকবার 30 থেকে 40 মিটার দূরে আসার পরে বাচ্চাটি দাঁড়িয়ে যায়, যাতে মার্ক তাকে ঠিকভাবে ফলো করতে পারে। এরপর ধীরে ধীরে তারা সমুদ্রের গভীরে নামতে থাকে আর সমুদ্রের তলদেশ কালো হতে থাকে, কারণ সমুদ্রের যত গভীরে নামবেন ততই সূর্যের আলো কমতে থাকবে আর ততই নিচে অন্ধকার বাড়তে থাকবে। প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট্ট উপত্যকায় এসে পৌঁছায়। আর মার্ক এখানে এমন একটি জিনিস দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এটি একটি অ্যাডাল্ট হামব্যাক ওয়েল, যেটি প্রায় 14 মিটার লম্বা হতে পারে, কিন্তু সে গতিহীনভাবে পানিতে ভাসছে আর তার দেহে এমন কিছু অদ্ভুত জিনিসে ঢাকা রয়েছে যেটা দেখে মনে হচ্ছিল কেউ হয়তো কোনো কিছু কোডিং করেছে। যখন মার্ক হামব্যাকটির একদম কাছে যেয়ে পৌঁছায় তখন সে বুঝতে পারে এগুলি সবই বার্নাকল। আসলে রসুনের মতো দেখতে এই বার্নাকলগুলো সমুদ্রের এক ধরনের জীব। এরা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে, প্লাস তিমির বিশাল দেহকে অন্যান্য শিকারীদের হাত থেকে রক্ষাও করে। তবে তিমিদের শরীরে প্রায়শই বার্নাকল দেখতে পাওয়া যায়, কিন্তু এই তিমির দেহে যে বার্নাকল কলোনি বাসা বেঁধেছে এরা কোনো ছোটোখাটো দল ছিল না। প্রায় কয়েক সেন্টিমিটারের মোটা লেয়ার পড়ে গিয়েছিল এই বার্নাকলের কলোনির। কেবল তার চোখ বাদে তার সম্পূর্ণ দেহ জুড়েই এই বার্নাকল। মার্ক লক্ষ্য করে যেন বাচ্চাটি সেই বিশাল হামবাকের চতুর্দিকে গোল হয়ে ঘুরছে, যেন তাকে আদর করছে। আর মার্কের কোনোভাবেই বুঝতে বাকি ছিল না এই তিমিটি আসলে তার মা। সে মার্ককে তার মায়ের কাছে আনতে পেরে যেন অনেক খুশিই হয়েছে। মার্ক কিছুটা সাহস নিয়ে হামবাকের আরও কাছে এগিয়ে যায় আর সে দেখতে পায় এই পরজীবী বার্নাকলগুলো তাকে এমনভাবে আটকে রয়েছে যাতে সে অনেক দুর্বল হয়ে যায়। তিমিটি কেবল তার পাখনাটিকে নাড়াতে সক্ষম হচ্ছিল। মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের জন্য যেমন তার সন্তানরা ডাক্তার ডেকে নিয়ে আসে, ঠিক তেমনই মনে হচ্ছিল এই হামব্যাকের বাচ্চাটিও তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তারকে ডেকে নিয়ে আসে। মানুষের প্রতি এই বাচ্চাটির বিশ্বাস দেখে মার্ক অনেক ইমোশন হয়ে যায় আর সে ঠিক করে মৃতপ্রায় এই প্রাণীটিকে যেভাবে হোক বাঁচিয়ে তুলতে হবে, ফিরিয়ে দিতে হবে বাচ্চাটিকে তার প্রিয় মায়ের কাছে।
বার্নাকলের দল প্রাণীটির দেহকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে মার্কের একার পক্ষে তা রিমুভ করা কোনোভাবেই সম্ভব নয়। তারপরেও মার্ক বাচ্চাটির মাকে যেমনভাবে হোক বাঁচাতে হবে শুধুমাত্র এই চিন্তা মাথায় রেখে তার ছুরি বের করে ধীরে ধীরে বার্নাকলগুলোকে সরাতে থাকে। কিন্তু এরা এতটাই শক্তভাবে তার দেহে আটকে ছিল যাদের সরানো খুব কঠিন হয়ে যায়, আর মার্কের একার পক্ষে কোনোভাবেই এগুলোকে সরানো সম্ভব নয়। তারপরেও মার্ক ডাইনিং টেবিলের সাইজের সমান কিছু অংশের বার্নাকলকে রিমুভ করতে সক্ষম হয়। এদিকে তার অক্সিজেনের সিলিন্ডার প্রায় শেষ হতে শুরু করেছে। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, তা না হলে সে নিজেই বাঁচতে পারবে না। তাই সে দ্রুত উপরে উঠে আসে আর সে বোটে ফিরে আসে। মার্ক বোটে ফিরে এসে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে আর তাদের সমস্ত ঘটনায় ব্যাখ্যা করে জানায়। তারাও বিভিন্নভাবে প্রশ্ন করতে থাকে, যেমন প্রাণীটির অবস্থা কতটা গুরুতর, কতটা গভীরে রয়েছে প্রাণীটি। মার্ক তাদের সমস্ত কিছুই ডিটেলসে জানায় আর সাথে এটাও জানায় তার সঙ্গে একটি ছোট বাচ্চাও রয়েছে। মার্কের থেকে সমস্ত কিছু জানার পর রেস্কিউ টিম তাকে 1 ঘন্টার মতো অপেক্ষা করতে বলে। আর ইতিমধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবারও পানিতে ডুব দেয় চেক করার জন্য যে তারা সেখানে রয়েছে কিনা। মার্ক যখন নিচে নামে সে পুরোটাই হতবাক হয়ে যায়। বাচ্চা আর তার মা সেই ছোট্ট উপত্যকার উপরেই অপেক্ষা করছে। সম্ভবত তারা বুঝতে পেরে গিয়েছিল যে মার্ক নিশ্চয়ই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। এরই মধ্যেই রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। এই বোটে টোটাল 6 জন ক্রু মেম্বার ছিল। এদের মধ্যে 3 জন ছিল রেস্কিউ স্পেশালিস্ট, 1 জন ছিল বিহেভিয়ার বিশেষজ্ঞ আর 2 জন ছিল চিকিৎসক। মার্কের দিক নির্দেশনা অনুযায়ী তারা সমুদ্রের গভীরে ডুব দেয়। তারা বার্নাকলগুলিকে রিমুভ করার জন্য যে হাতিয়ারগুলি ব্যবহার করছিল সেগুলি মার্কের ছুরির থেকেও অনেক উন্নত আর কার্যকরী ছিল। এর সাহায্যে প্রাণীটার স্কিনে কোনো ক্ষতি না করেই, কোনো রকম আঘাত না দিয়ে খুব সহজেই সূক্ষ্মভাবে বার্নাকলগুলিকে সরাচ্ছিল। তবে এই কাজটি করতে তাদের অনেক বেশি সময় লাগছিল, তাই প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন ট্যাঙ্কি পরিবর্তন করছিল। যখন বার্নাকলদের সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়, এরপর ডাক্তাররা প্রাণীটাকে বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে এর পেটের ভিতরে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব প্রাণীটিকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তিমিটিকে অপারেশন করার জন্য টাগবোটের সাহায্যে সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে আসে। তাদের কাছে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ একটি অপারেশন, কারণ তিমিটি ছিল খুবই দুর্বল, এতটাই দুর্বল যে হয়তো সে মারাও যেতে পারে। যখন তিমিটিকে ইনফ্লুয়েটেবল র্যাপ আর টাগবোটের সাহায্যে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল, বাচ্চাটিও তার 1 মিটার দূরত্ব থেকে মাকে ফলো করছিল। যখন পুনর্বাসন সেন্টারে ডাক্তাররা তিমিটির পেট অপারেশন শুরু করে, তারা তিমিটির পেট থেকে এমন এক জিনিস বের করে যা দেখে সেখানে থাকা সকলেই চমকে যায়। একটি বড় বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট। তিমিটির পেট থেকে বের করে যখন তারা ল্যাবে এই ফিশিং নেটটিকে পরীক্ষা করে, তখন তারা যা জানতে পারে তা দেখে সবাই হতবাক হয়ে যায়। এই নেটটি ট্রিবিউট অ্যালটিন নামক এক ধরনের ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে কোটিং করা হয়েছিল। যখন তিমিটি এই নেটটিকে গিলে নেয় এই কেমিক্যালটি, তখন তার পাকস্থলীর অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে আর তার বিষ রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত শরীরে, ধীরে ধীরে সমস্ত অর্গানকে নষ্ট করতে থাকে, যাকে বলা হয় স্লো পয়জনিং। একবার কল্পনা করে দেখুন তো, আপনার পরিত্যক্ত জিনিসকে যেখানে সেখানে ফেলার কারণে অবুঝ প্রাণীদের কতটা ভয়ানকভাবে মৃত্যু হতে পারে। 2000 সালে এই কেমিক্যাল দিয়ে তৈরি করা নেটের উপরে ব্যান্ড লাগানো হয়েছিল, কিন্তু তারপরেও কিছু মানুষ এর সাহায্যে ফিশিং করে যাচ্ছে। ইতিমধ্যে তিমিটির লিভার সাধারণের চেয়ে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, টিস্যুতে প্রদাহ দেখা দিয়েছে। এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ, প্লাস তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কমে গিয়েছিল। তার উপরে বার্নাকলের দাল তার পুরো দেহকে ইনফেকশনে ভরিয়ে তুলেছিল। কিন্তু এরপরেও এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে সে বেঁচে রয়েছে, এটাই ডাক্তারদের কাছে সবথেকে বেশি অবাক করেছিল। হয়তো সে তার বাচ্চাটির জন্য বেঁচে থাকার লড়াই করেছিল। যদিও বাচ্চাটি ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী, তাই তো সে নিজের জীবনের পরোয়া না করে মানুষের কাছে সাহায্যের ভিক্ষা চাইতে এসেছিল। কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপজ্জনক মনে করে তাদেরকে মেরেও ফেলতে পারে। পর্যাপ্ত চিকিৎসা করার পর ডাক্তাররা তাকে পরবর্তী 3 সপ্তাহের জন্য রিকভারি পুলে রেখে দেয়। আর এখানে মার্ক প্রতিদিনই তাকে দেখতে আসতো। তিমিটির শরীরে ধীরে ধীরে বিষের মাত্রাটা অনেক কমতে থাকে আর রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে, আর সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে থাকে। আর একটা সময় এই অসহায় তিমিটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। তারপর তাকে সমুদ্র গিয়ে মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন তো, বাচ্চাটি যদি মার্কের কাছে সাহায্যের জন্য এগিয়ে না আসতো, তাহলে হয়তো আমরা তা কখনোই জানতে পারতাম না যে তার মা এতটা বিপদের মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত মার্কের আত্মবিশ্বাস এবং সাহসিকতার কারণে আবারও নতুন জীবন ফিরে পায়। হয়তো বাচ্চাটি মার্কের মতো অসংখ্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু তারা কেউই মার্কের মতো হৃদয় দিয়ে তার ভাষাকে বোঝার চেষ্টা করেনি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।